হ্যালো, আসসালামু আলাইকুম। একটু ওয়েট করি, দেখি মানুষজন জয়েন করুক। রেডি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আরও কয়েকজন মানুষ জয়েন করুক, দেখি ভয়েস শোনা যাচ্ছে কিনা, ঠিক মতো কথাগুলো শোনা যাচ্ছে কিনা। একদম হুট করে শুরু করছি এটা, জাস্ট বিকজ ভাবলাম যে একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এন্ড থেকে আমি সবসময় ট্রাই করছি হচ্ছে গিয়ে গাড়ির যে কোনো বিষয় নিয়ে যদি কনফিউশনসগুলো হয়, এই কনফিউশনসগুলো যাতে অ্যারাইজ না করে খুব বেশি। এবং অটোমো জাপানের আমরা যেই কাস্টমার ডিলিংসের সময় যেসব কোয়েশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি ফেস করি, সেগুলো তো সবসময় সবার ক্ষেত্রে একই রকম হয় না। তো চেষ্টা করতেছি যে ওই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলার জন্য। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই এক্সিও হাইব্রিডটা, 2016 সালের এক্সিও হাইব্রিডটা গতকালকে রাত্রে আমাদের কাছে পোর্ট থেকে রিলিজ করে নিয়ে আসছি আমরা। গতকাল রাত্রেটা আসছে। জাস্ট আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি গাড়িটার কী অবস্থা ছিল বা কী অবস্থায় আসছে। মানে এটাতে এখন পর্যন্ত কোনো কিছু টাচ করা হয়নি, না ওয়াশ করা হলো, না এটাতে টাচ আপের কাজ করা হয়েছে। এখন পর্যন্ত রিকন্ডিশনিংয়ের কোনো ধরনের কোনো কাজই এখানে করা হয় নাই। আমি এই গাড়িটা আনার পরে ভাবলাম যে কাস্টমারদের আমাদের প্রথম যে কোয়ালিটি থাকে সেটা হচ্ছে গিয়ে আমি যদি পোর্ট থেকে গাড়ি ডেলিভারি নেই, পোর্ট থেকে যদি গাড়িতে ডেলিভারি নেই তাহলে গাড়িটার কীরকম অবস্থা থাকতে পারে, আমি কীরকম অবস্থায় গাড়িটা ডেলিভারি পাবো। এক্স্যাক্টলি ঠিক এই অবস্থায় থাকবে গাড়িটা, কারণ গাড়ি শিপে থাকে, তারপরে গাড়িটা পোর্টের ইয়ার্ডে কয়েকদিন পরে থাকতে পারে। দেন এই গাড়িটা আমরা যখন নিয়ে আসি পোর্ট থেকে আমাদের হাতে ঢাকায় যখন আসে তখন ঠিক এই অবস্থা থাকে। সো অনেকে যে কোশ্চেন থাকে যে আপনি গাড়িটা যদি পোর্ট থেকে ডেলিভারি নিতে কী অবস্থা থাকতে পারে, ঠিক এইভাবেই দেখতে পারবেন। চাবিটা হাতে পাবেন না, আপনি গাড়ির সামনে যাবেন, পোর্টে যখন গাড়ি থাকবে হয়তো আপনি যদি এক্সেস থাকে পোর্টে, সর্বোচ্চ যেটা হবে আপনি গাড়িটা ফিজিক্যালি হয়তো এভাবে দেখতে পারবেন। এর বাইরে কোনো জিনিসপত্র আপনি দেখতে পাবেন না। গাড়িটার জেনুইন অকশন গ্রেড কত সেটাও চেক করতে পারবেন না, জেনুইন মাইলেজ কত সেটাও চেক করতে পারবেন না। কেন এই কথাগুলো বললাম, খুব বেশি রেলিভেন্ট হবে না যদি যেসব বায়াররা গাড়ির অকশন শিটের উপরে বেস করে গাড়িটা পারচেস করেন তাদের ক্ষেত্রে খুব বেশি ম্যাটেরিয়াল না। কিন্তু অনেকে আছেন যে ভাই আমি অকশন শিটই বুঝি না, অকশন শিট বোঝার দরকারও নেই। আমার ইম্পোর্টার উনি খুব বিশ্বস্ত, ওনার সাথে আমি কথাবার্তা বলছি, উনি আমাকে বলছে পোর্টে নিয়ে যাবেন, পোর্টে গিয়ে গাড়ি দেখে নেবে, গাড়ি দেখে উনি স্যাটিসফাইড, উনি গাড়ি নিয়ে নেবে। তাহলে আপনার জন্য এই ভিডিওটা একদমই অ্যাপ্লিকেবল না, আপনার হয়তো এত দেখারও দরকার নেই। বাট আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমি একটা গাড়ি কিনতেছি যেটা আমি নিজের পকেটের টাকা দিয়ে কিনতেছি, কষ্ট অর্জিত টাকা, আমি একটা ভালো জিনিস কিনবো, 5-7 বছর ব্যবহার করতে হবে, গাড়িটার সম্পর্কে যদি আমি ভালো মতো জেনে বুঝে নেই তাহলে আমি উইনার হব। আপনার গাড়ি যখনই আপনি পোর্ট থেকে নেবেন, একটা মিনিট তুমি একটু দেখো পুরো চারপাশে। সরি দীপ, তুমি একটু এদিকে বেটার হবে। যেমন এই সিএচআরটা কিন্তু এখনও পোর্ট কন্ডিশনে আছে, আমি জাস্ট খালি ওয়াশ করে রেখে দিচ্ছি, যেহেতু শোরুমে ডিসপ্লেতে রাখলাম, ডিসপ্লেতে রাখার জন্য আমি জাস্ট খালি ওয়াশ করে রেখে দিচ্ছি, আর অন্য কোনো টাচ আপের কাজ করা হয় নাই। বাকি গাড়ির সব কিছু ঠিকঠাক আছে। এই যে ছোট্ট একটু কাজ আছে, এটা রঙের একটা কাজ করতে হবে,
যদি এটা 4.5 গ্রেডের একটা গাড়ি। আর বাকি কোনো কিছুই কিন্তু ওয়াশ পলিশ করে ডেন্ট পেন্টের কোনো কাজ করা হয় নাই। ঠিক একইভাবে এই গাড়িটারও কোনো কাজ করা হয় না এখন পর্যন্ত, জাস্ট পোর্ট থেকে নিয়ে আসছি, যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি। কেন? আপনি যদি এই গাড়িটার দিকে তাকাই, আমার এই গাড়িটাতে একদম রেডি করা, পলিশ টলিশ করে টিপটপ করে রেখে দিচ্ছি, জাস্ট একদম কাস্টমার আসবে, ডিল ফাইনাল হবে, গাড়ি ডেলিভারি হয়ে যাবে, দ্যাটস ইট। একদম পরিষ্কার করা। এই গাড়িটাতে কী অবস্থায় ছিল পোর্ট থেকে আনার পরে বা পোর্টে কী অবস্থা ছিল সেটা কিন্তু আপনি জানেন না। আপনাকে গাড়ি দেখাচ্ছি, এইভাবেই দেখতে হবে, গাড়ির কন্ডিশনটা এরকমই ছিল, এইভাবে আপনি বুঝে নেবেন। এর আগে যদি আপনার হেডলাইট ক্র্যাক থাকে অথবা বাম্পার ভাঙা থাকে, সামনের গ্লাস ফাটা থাকে, যেটা পোর্টে আসছে এভাবেই, তখন ওই অবস্থায় যদি আপনি পোর্টে না গিয়ে থাকেন তখন হয়তো আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু আমি এই জন্য কথাগুলো বলতেছি, জাপান থেকে যখন গাড়িগুলো আমরা অকশন থেকে পারচেস করার পরে বেসিক্যালি গাড়িতে কিন্তু এক্স্যাক্টলি যে অবস্থায় পারচেস করা হয় ঠিক সেই অবস্থায় গাড়িটা চলে আসে, কোনো চেঞ্জেস হয় না। কারণ জাপানে গাড়িগুলো বিক্রি হয় ইউজ কার হিসাবে, আর আমরা বাংলাদেশে আনার পরে গাড়িগুলোকে সব এই কারেক্টিভ অ্যাকশনসগুলো নেই, ছোটো ছোটো টাচআপের কাজ থেকে সেগুলো ঠিকঠাক করি। এই কাজগুলো করি দেখে এই গাড়িগুলো কিন্তু রিকন্ডিশনিং করা হয় বলেই গাড়িগুলো কিন্তু রিকন্ডিশন কার হিসেবে ট্রিট করা হয়। তো আপনি যদি মনে হয় কোনো কারণে যে গাড়ি জাপান থেকে রিকন্ডিশন হয়ে আসে এই জন্য রিকন্ডিশন কার, তাহলে সেটা ভুল। জাপান থেকে কোনো গাড়ি রিকন্ডিশন হয়ে আসে না। সেকেন্ড থিং, আপনি জাপান থেকে যদি ফাটা গ্লাসওয়ালা গাড়ি কেনেন, সামনে ডেন্ট সহ গাড়ি কেনেন, তাহলে আপনি বাংলাদেশেও ওই ফাটা গ্লাস আর ডেন্ট সহই গাড়ি পাবেন, অ্যাজ ইট ইজ যেভাবে। এখন ওইটা দেখার জন্যই যদি আপনি পোর্টে যান, পোর্টে গিয়ে যদি আপনি এভাবে দেখেন, হয়তো সব কিছু ডিটেল আপনি পাবেন না। আপনার যদি মনে হয় যে এখন গ্লাস ফাটা থাকবে, হেডলাইট ফাটা থাকবে, সামনে ডেন্ট হয়ে আছে, পেইন্টের কাজ লাগবে, শুধু অতটুকুই কনফার্ম করার জন্য পোর্টে যাবেন, যেতে পারেন। কিন্তু এই জিনিসটাও কিন্তু আপনি চাইলে অকশন শিট ভেরিফাই করেও দেখে নিতে পারেন। সো এটার মধ্যে কোনো আলাদা করে কোনো ইস্যুস নাই যে এটা পোর্টে গিয়ে দেখতে হবে। বরঞ্চ আমি প্রেফার করি পার্সোনালি, গাড়ি কী কন্ডিশনে ছিল সেটা কিন্তু অকশন শিটে আরও বেটার বোঝা যায়। আপনি যদি অকশন শিটটা চেক করে নিতে পারেন, গাড়ির ছবিগুলো দেখে নিলেন, অকশন শিটটা বের করে নিলেন, অকশন শিটটা চেক করে নিলেন, এটাকে ভেরিফাই করে নিলেন, আপনি কিন্তু সিকিউর। আপনার কিন্তু পোর্টেও যাওয়া লাগবে না। আর পোর্টে গিয়ে এখন অনেক কন্ট্রোলড হয়ে গেছে, পোর্টে গিয়ে আপনি গাড়ি এভাবে দেখে বুঝে নিতে পারবেন না। খুব কম মানুষের অ্যাক্সেস থাকে, তারপরে যদি যেতে চান, কারো খুব ইচ্ছা থাকে যেতে পারেন, ঠিক এই অবস্থায় দেখবেন, এর বেশি কিছু দেখতে হবে না। গাড়ি লক করা থাকবে, বাইরে থেকে দেখতে হবে, লক করা থাকবে গাড়ি, আপনি পোর্টে শেডে যাবেন অথবা বাইরে পড়ে আসছে, সেখান থেকে আপনি দেখে নেবেন, ও আচ্ছা ঠিক আছে গাড়িটা এই অবস্থায় ছিল। আমরা লাইভ করতে গেলে সবসময় বেশি নয়, সারাদিন বন্ধ, লাইভ করতে গেছি রোড সাইডে যেহেতু করতেছি, অনেক বেশি নয়েজ। এনিওয়ে মাফ করবেন ভাইয়া, এটা লিমিটেশনস আমাদের। এনিওয়ে এখন মেজর ইস্যুটা কি, আপনি অকশন শিটটা কাস্টমারের কাছে, যিনি সেলার, তার কাছ থেকে আপনি কালেক্ট করে নেবেন, অকশন শিটটা কালেক্ট করে ভেরিফাই করে নেবেন। আমার মনে হয় না আপনাকে কষ্ট করে পোর্টে গিয়ে চেক করা লাগবে, অ্যাজ ইট ইজ গাড়ি পাবেন। এইটা যদি আপনি কনফার্ম করতে পারেন সেলারের সাথে, আপনার পোর্টে গিয়ে গাড়ি কনফার্ম করতে হবে না, দেখা লাগবে না। আর পোর্টে গিয়ে এর বাইরে বেশি কিছু দেখতেও পারবেন না। এখন এই কথাগুলো কেন বললাম, বাংলাদেশে যখন গাড়িগুলো আসে তখন কিন্তু অনেক ছোট ছোট ইস্যুজও গাড়ির সাথে থাকতে পারে। কারণ যদিও এগুলো মানে রিকন্ডিশন কার হিসেবে আমরা দাবি করি, একদম রিকন্ডিশন থাকে, প্রত্যেকটা গাড়ি কিন্তু ইউনিক। দেখবেন যে আপনি জাপান থেকে আসছে, নেভিগেশন প্লেয়ার নাই, জাপান থেকে আসছে নেভিগেশন প্লেয়ার আছে, এসডি কার্ড নাই, নেভিগেশন প্লেয়ার এসডি কার্ড দুটোই আছে, ব্যাক ক্যামেরা নাই। অনেক গাড়িতে কিন্তু যে রেনশেড যেটা দেখতেছেন, রেনশেড থাকে না। অনেক গাড়িতে ছোট্ট একটা ক্র্যাক থাকে গ্লাসে। আপনি এই গাড়িটাতে পার্টিকুলারলি, দীপ নিয়ে আসো এখানে, এই গাড়িটাতে এই স্টিল রিম দিয়ে আসছে, হ্যাঁ,
অনেক গাড়িতে কিন্তু আপনার স্টিল রিমের বদলে অ্যালয় রিমও থাকতে পারে, স্টিল রিম দিয়ে বেশি থাকতে পারে। এখন এই ছোট ছোট ইস্যুসগুলো থাকার কারণে কিন্তু গাড়িগুলো দেখতে একরকম হলেও কিন্তু খুব ইউনিক। আপনি যদি এই ছবিগুলো কনফার্ম করতে পারেন, গাড়িটা অকশনে ওঠার সময় কী কী ছবি ছিল, গাড়িটা ইয়ার্ডে কী কী ছবি ছিল, তারপরে আপনি যদি অকশন শিটটা নিয়ে ভেরিফাই করে নিয়ে যখন দেখবেন সব কিছু একই রকম আছে, গাড়িটা হাতে পাওয়ার পর যদি দেখেন হ্যাঁ যে জিনিসগুলো আপনি দেখে আসছেন ভেরিফাই করে সেই জিনিসগুলোই পাচ্ছেন, আপনার কিন্তু আর টেনশন করার কিছু নেই, আপনি গাড়িটা বুঝে নিতে পারেন। এই কথাগুলোর বলার একমাত্র কারণ এইটাই, আপনি কিন্তু চাইলে পোর্টে আছে অথবা গাড়িটা জাপানে থেকে বাংলাদেশে আসতেছে শিপে অথবা জাপানে মাত্র কেনা হয়েছে, সেই সব গাড়িও আপনি পারচেস করতে পারেন যদি ভালো একটা ডিল পান। প্রাইসের দিক থেকে আমরা সবসময় সব কাস্টমাররা উইন করতে চাই। যদি আপনি ভালো ডিল পান, আপনি কেন এরকম একটা গাড়ি পিক করবেন না? আপনার 20 দিন 15 দিন 30 দিন লেট হবে হোক, আপনি তো ভালো একটা গাড়ি পাচ্ছেন, আপনি একটা ফেভারেবল প্রাইসে পাচ্ছেন, আপনি কেন গাড়িটা নেবেন না? আর দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে, আমরা যখন গাড়িগুলো জাপান থেকে নিয়ে আসি, জাপান থেকে আনার পরে আমরা কিন্তু সব সময় গাড়িতে যেসব টাচ আপের কাজ থাকে সেগুলো ঠিক করে দিই। আমরা ডেন্টের পেইন্টের এই টোটাল টাচ আপের কাজগুলো আমরা সব ঠিক করে দিই। প্লাস গাড়ি ওয়াশ করা, পলিশ করে, গাড়ি রেডি করে, গাড়ির যেসব অ্যামেনিটিস আমি পার্সোনালি আমার কাস্টমারকে প্রমিস করেছি যেগুলো দিব, সেগুলো দিয়েই কিন্তু আমি কাস্টমারকে ডেলিভারি করতেছি। সো আমার মনে হয় না যে আপনার খুব বেশি ভয় থাকবে বা খুব বেশি চিন্তার কোনো কারণ আছে যে আমার গাড়িটা যদি পোর্টে থাকে অথবা শিপে থাকে অথবা জাপানে মাত্র কেনা হয়েছে এরকম একটা গাড়ি আমি কিনতে পারবো কিনা। হ্যাঁ, আপনি চাইলেই সেই গাড়িটা প্রি বুক করে আপনি কিনে নিতে পারেন যদি প্রাইসটা আপনার কাছে সহনীয় মনে হয় এবং প্রাইসটা যদি মনে হয় যে আপনার জন্য ফেভারেবল, আপনি গাড়িটা নিয়ে নিতে পারেন। আর এখনও আমরা কিছু কিছু কাস্টমারের কাছ থেকে জিনিস ফেস করি, সেটা হচ্ছে গিয়ে অন্ধবিশ্বাস করে বা অমুক কোম্পানির অনেক ভালো রেপুটেশন আছে সেখানে গিয়ে ডিরেক্টলি আপনি গাড়িটা কিনে নিচ্ছেন, তারপরে আপনি অকশন শিট ভেরিফাই করতেছেন। গত কয়েকদিন ধরেই কিন্তু এই জিনিসটা আমি ফেস করতেছি। অনেকগুলো কাস্টমার আসতেছেন যারা আমাদের অনেকগুলো গাড়ি প্রি বুক করতে চাচ্ছেন, ওনারা অন্য কোনো জায়গায় গাড়ি দেখে আসছেন, আমাদের গাড়ির প্রাইসের সাথে ওনাদের প্রাইসটা মিলানোর চেষ্টা করতেছেন। যখনই আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করতেছি যে আমার গাড়িটা এই অকশন গ্রেড, এইরকম মাইলেজ, এই জিনিসগুলো আছে আর আপনি এই প্রাইসে পাবেন, তখন ওনার অন্য শোরুমে বা অন্য ইম্পোর্টারদের কাছে যে গাড়িটা পেয়েছেন সেটার প্রাইস নিয়ে যখন কম্প্যারিজন করতেছি, ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে আপনার অকশন শিটে আপনার টেম্পারিং করা, মানে আপনি গাড়িতে একরকম আছে, অকশন শিটে একরকম আছে, আমি যখন আমার টু রিপোর্ট বের করি তখন কিন্তু আরেক রকম। এই জন্য অন্ধবিশ্বাস করার কোনো দরকার নাই। আপনি গাড়িটা হাতে পাওয়ার আগে গাড়ির অকশন শিটটা আপনি হাতে নেবেন। যদি কোনো সেলার অনেস্ট হয় এবং অনেস্টলি বিজনেস করতে চায় আপনার সাথে, উনি অনেক বেশি প্রফিট করতে পারে, এটা কিন্তু কোনো সমস্যা নেই। আমি কম প্রফিট করব, আরেকজন বেশি প্রফিট করবে, আরেকজন বেশি প্রফিট করবে, আমি কম প্রফিট করব। আমার বিজনেস স্ট্র্যাটেজি, আমার বিজনেস পলিসির কারণে আমি কম বেশি প্রফিট করতে পারি। মার্কেটের সিচুয়েশনের কারণে আমাকে কম টাকায় গাড়ি ছাড়তে হতে পারে, মার্কেটের সিচুয়েশনের কারণে আমি বেশি টাকার গাড়িটা বিক্রি করে লাভ করতে পারি, সেটাতে কিন্তু কোনো আপত্তি নেই। আপত্তিটা তখনই যখন আমি আপনাকে ডিসিভ করার ট্রাই করতেছি, আমি আপনাকে বোকা বানানোর ট্রাই করতেছি, ওই বানায় আপনার কাছে টাকাটা বুঝে নিচ্ছি। তো এখনও অনেকে এই কাজগুলো করতেছে। তো এটার কারণে অনেক কাস্টমার একটু মিসগাইডেড হয়ে যাচ্ছে, আমাদের কাছে এসে বলতেছে যে আপনার গাড়ির প্রাইস একটু বেশি হচ্ছে, অন্য জায়গায় আরও কমে পাচ্ছি। আমরা চেক করে দেখি ম্যাক্সিমাম টাইম আপনার কিন্তু এই গাড়িগুলো অকশন শিটটাতে টেম্পারিং করা থাকে। এই ফরজারি করে বিজনেস আসলে আমরা করি না, কিন্তু আপনারা যারা জেনুইনলি একটা ভালো গাড়ি কিনতে চান, কাউকে অন্ধবিশ্বাস করা দরকার নেই। নট ইভেন ইন অটোমো জাপান, আপনি আমাদের কাছ থেকে নেন অথবা অন্য কারোর কাছ থেকে গাড়ি নেন, যখনই গাড়িটা নেবেন পোর্টে গিয়ে দেখার দরকারও নাই, আপনি বাসায় বসে থাকেন, সেফ অ্যান্ড সাউন্ড থাকেন, গাড়িটার অকশন শিটটা নেন। যদি কোনো সেলার অকশন শিট দিতে ব্যর্থ হয়, আপনি গাড়ি চাইলে ওনার কাছ থেকে নাও কিনতে পারেন। তারপর আপনি যদি ওনার কাছ থেকে ওই গাড়িটার চেসিস নাম্বারটা পান, সেই চেসিস নাম্বারটা দিয়ে আপনি ট্রু রিপোর্টটা বের করে নেন। ট্রু রিপোর্টটা বের করে নিলে আপনি কিন্তু একদম ক্লিয়ারলি বুঝে যাচ্ছেন যে গাড়িটার যিনি সেলার
উনি আপনাকে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করলো সেই ইনফরমেশনের সাথে আপনি যে ট্রু রিপোর্ট ভেরিফিকেশন করে যে ইনফরমেশনগুলো পেলেন সেটার মধ্যে যদি কোনো ধরনের মিসম্যাচ থাকে আপনি সুন্দর এটা ডিসকার্ড করে একটা ভালো গাড়ির দিকে আবার খুঁজলেন। এই প্রসেসটা যদি না থাকে, আপনি যদি মনে করেন যে আপনি পোর্টে যাবেন, পোর্টে গিয়ে ভালো গাড়ি বুঝে নেবেন, পোর্টে গেলে একমাত্র ভালো গাড়ি পাওয়া যায়, পোর্টে বিজনেস ট্রানজ্যাকশন হয়, ভুল। পোর্টে থেকে আপনি ভালো গাড়ি বের করে নেওয়ার সুযোগ নেন। ভালো গাড়ি বের হয় পোর্ট থেকে খারাপ গাড়ি বের হয়। সো পোর্টে সব গাড়ি ভালো থাকে না, পোর্টে ভালো গাড়িও থাকে, খারাপ গাড়িও থাকে। আপনি যে গাড়িটা নিতে যাচ্ছেন সেই গাড়িটা পোর্টে গিয়ে দেখলেন, এরকম অ্যাপিয়ারেন্স থাকলো গাড়িটা, আপনি এটা দেখে কি বুঝবেন যে গাড়িটা আসলে ভালো কি খারাপ? আমি বললাম এটা 30,000 মাইলেজ, কিন্তু আপনি বের হলো এটা 1 লাখ কিলোমিটার মাইলেজ। এই বোঝা দিয়ে আপনার বেসিক্যালি কী লাভ হবে? আমি বললাম যে এই গাড়িটাতে অকশন গ্রেড 4, কিন্তু আসলে এই গাড়িটা অকশন গ্রেড 4 না, এটা অকশন গ্রেড 3 বা এটা আর পয়েন্টের একটা গাড়ি। তাতে কি লাভ হবে? নয়েজ, ফুল অফ নয়েজ। মানে আপনি যদি পোর্টে গিয়ে সব কিছু জাস্টিফাই করতে পারতেন, ভেরিফাই করতে পারতেন, চেক করতে পারতেন, দেন কোনো সমস্যা ছিল না। কিন্তু পোর্টে গিয়ে সেগুলো কিছু করতে পারবেন না, তাহলে আলটিমেটলি পোর্টে গিয়ে লাভটা কী হবে? আপনি যদি পোর্টে গিয়ে এরকম একটা অবস্থা দেখেন, গাড়িটা দেখলেন সব অ্যাপারেন্টলি গাড়িটা দেখতে ভালো লাগতেছে, গাড়িটা সব ঠিকঠাক আছে, গাড়ির গ্লাস ভাঙা নেয়, হেডলাইট ভাঙা নেয়, তোর ডেন্ট পেন্টের কাজ নেই, আপনি গাড়িটা বুঝে নিলেন, কিন্তু গাড়িটা মাইলেজ অনেক বেশি, তাহলে আলটিমেটলি আপনার লাভ হবে কি? আপনি কিন্তু লুজার হয়ে যাবেন। তাই এরকম ফ্রেশ দেখে গাড়ি আপনি কিনতে পারবেন যদি আপনি অকশন শিটটা ভেরিফাই করে নেন। পোর্টে কোনো ধরনের বিজনেস ট্রানজ্যাকশন হয় না। সো ভাইয়া, সবাই কেউ এরকম ভুল করেন না যে পোর্টে গিয়ে আপনি টাকা দিয়ে গাড়ি বুঝে নেবেন, এইসব কাজ করার দরকার নেই। আপনি অকশন শিট বের করে নেন, চেক করে নেন, আপনি ইনশাল্লাহ সেফ অ্যান্ড সাউন্ড থাকবেন। চারপাশে অনেক নয়েজ, আমি আজকে ছেড়ে দিচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমি চেষ্টা করব এগুলো অ্যান্সার করে দেওয়ার জন্য। একটু ভিতরে এসে দেখাই, আমি এই গাড়িটা একটু দেখাই, তাহলে আর একটু জিনিসগুলো ক্লিয়ার হবে। ও, এর আগে একটা জিনিস দেখে দাও, একটা মিনিট। এটা একটা 4 পয়েন্টের গাড়ি ছিল, এটা মাইলেজ ছিল 55,000 কিলোমিটার। গাড়িটা অলরেডি বুক হয়ে গেছে, গাড়িটা ইনশাল্লাহ কয়েকদিন আগামী 2 দিনের মধ্যে আমরা ডেলিভারি করে ফেলবো। এই গাড়িটার তো কিন্তু 4 পয়েন্ট হওয়ার পরে কিন্তু অনেকগুলো কাজ আছে, আমি দেখাই দিই। যেমন এই গাড়িটা, এই ভাইয়া একটু বন্ধ রাখেন না, একটু বন্ধ রাখেন, সাউন্ডটা একটু বন্ধ রাখেন। যেমন এই যে এটা কিন্তু 4 পয়েন্টের গাড়ি, হ্যাঁ দেখেন, এখানে কিন্তু আপনার টাচ আপের কাজ আছে, এখানে রং উঠে গেছে, এখানে বেসিক্যালি রং করতে হবে। তো 4 পয়েন্টের গাড়ি এরকম থাকতেই পারে, এটা 3.5 গ্রেডের করে থাকতে পারে, ইভেন আর পয়েন্টের গাড়ি থাকতে পারে। 4 পয়েন্ট মানে সব সময় একদম ক্লিন গাড়ি থাকবে এরকম না, এরকম টাচ আপের গাড়ি থাকবে, বিকজ এটা একটা ইউজড কার। 1 নাম্বার এরকম একটা ইস্যুজ আছে। 2 নাম্বার, পিছনে যাওয়া যাবে দিন, এই যে 4 পয়েন্টের গাড়ি হয়তো খুব বেশি ক্লিয়ারলি বোঝা যাবে না, কিন্তু এখানে একটা ডেন্ট হয়েছে। ওকে, তো 4 পয়েন্টের গাড়িতে কিন্তু ডেন্ট থাকে, এখানে ছোট একটা ডেন্ট আছে, তো আমাকে এই ডেন্টের কাজটা করতে হবে। আর যেরকম বলতেছিলাম যে গাড়িতে কিন্তু সবসময় সব জিনিসপত্রতে আসে না। যেমন এই গাড়িটাতে এই যে ব্যাক ক্যামেরা কিন্তু নাই, সো একটু নিচে হলে দেখা যাবে যে এখানে ব্যাক ক্যামেরা থাকার কথা, এখানে ব্যাক ক্যামেরা নেই, তো ব্যাক ক্যামেরা এখানে ইনস্টল করে দিতে হবে। তো আপনি গাড়ি অ্যাপারেন্টলি গাড়ি ফিজিক্যালি ভাবে দেখে গাড়ি সম্পর্কে ডিসিশন নেওয়াটা ওয়াইজ হবে না কখনোই। আসো এখানে বসো, আমি একটু ভিতরে যাই, ভিতরে বসে গাড়িটা দেখাই। তুমি ভিতরে চলে আসো, দরজাটা লাগে। এইটা হচ্ছে গিয়ে গাড়ির টোটাল ইন্টেরিয়র কন্ডিশন, এখন পর্যন্ত বেশ ভালোই আছে গাড়িতে ইন্টেরিয়র অবস্থা। এই নেভিগেশন প্লেটটা দিয়ে আসছে অ্যাজ ইট ইজ, যেভাবে আসছে আমরা কিন্তু ঠিক সেভাবে গাড়িটা ডেলিভারি করব।
কিন্তু যেটা বললাম যে গাড়িতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা নাই, সো এটা আমাকে আফটার মার্কেট এসডি কার্ড প্রোগ্রামিং করে আমাকে দিতে হবে। তো এগুলো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। অনেকে এইসব বিষয় নিয়েও খুব রিজিড হয়ে যান। অনেক কাস্টমার আছে যে না একদম জাপানিজ জিনিসটা থাকবে, ভাই জাপানিজ জিনিস জাপানিজ হয় না সবসময়। এই নেভিগেশন প্লেয়ারটা খুলে পিছনে দিকে হয়তো দেখতে পাবেন যেটার ভিতরে লেখা আছে মেড ইন চায়না। সো এত অরিড হওয়ার কিছু নেই, সব জিনিস জাপানিজ হয় না। জাপানরাও চায়না থেকে কিন্তু এই জিনিসগুলো আউটসোর্স করতেছে। এসডি কার্ড 100তে 100 সবগুলো চাইনিজ। সো আমি বাংলাদেশ থেকে আপনাকে যদি চাইনিজ এসডি কার্ড দিয়ে আপনাকে যদি প্রোগ্রামিং করে দিই, আপনার এই নেভিগেশন প্লেয়ারটা খুব সুন্দরভাবে চলবে এবং কোনো ধরনের সমস্যা হবে না। গাড়ি কেনার সময় মানে প্রাসঙ্গিক বিষয় বা ম্যাটেরিয়াল বিষয়ে আপনি যদি চাবি কো, এটার ভিতরে অনেক গরম। এই গাড়ি কেনার সময় বললাম যে প্রাসঙ্গিক বিষয়ে যদি আপনি সতর্ক থাকেন, রাদার আপনি যদি অপ্রাসঙ্গিক বা ইম্যাটেরিয়াল জিনিসে যদি খুব বেশি ফোকাস না করেন, আই থিঙ্ক আপনি একটা ভালো গাড়ি পাবেন। বিলিভ মি। আপনি যদি মনে করেন যে আরাম, আপনি যদি কোনো কারণে মনে করেন যে আপনি নেভিগেশন প্লেয়ারটা কি আসছে, নেভিগেশন প্লেয়ার তো আসেই নাই আমার গাড়ির ভিতরে, গাড়ি অনেকে আবার এরকম আছে যে অকশন গ্রেড 4 হলেই শুধু হবে না বা 4.5 হলেই হবে না, আমার ভিতরে ম্যাট্রিক্স আমার বি থাকতে হবে বা বি থাকতে হবে বা কখনো কখনো এ থাকতে হবে। এত রিজিড হয়ে থাকলে গাড়ি কিনতে পারা যাবে না, খুব কষ্ট হবে। বা ওইসব গাড়ি কিনলে আপনাকে খুব হাই প্রাইস দিয়ে গাড়ি কিনতে হবে। এই আমি তো গাড়ি স্টার্টই দিই। ও এখন ঠিক আছে। আপনি যখন একটা গাড়ি কিনবেন, গাড়ির হেলথ গাড়ির মাইলেজের সাথে সম্পর্কিত। আপনার গাড়ির মাইলেজ যদি খুব বেশি থাকে, আপনার গাড়ির হেলথটা খারাপ, এটা বুঝে নিতে হবে সোজাভাবে। গাড়ির ছোট্ট একটা ডেন্ট আছে, সামনে একটু স্ক্র্যাচ হয়ে আছে, দরজার ভিতরে আপনার রিপ্লেস আছে, পিছনের বাম্পারটা একটু ডেন্ট হয়ে আছে, এইসব বিষয়টা কিন্তু খুব বেশি আহামরি মানে আপনার জন্য মানে ম্যাটার করবে না, কারণ এগুলাই কিন্তু আমরা ঠিকঠাক করে রিফারবিশিং করে বা রিকন্ডিশনিং করে আপনাকে দিচ্ছি। তো আলটিমেটলি কি এইসব জিনিস কিন্তু আপনাকে খুব বেশি বদার করবে না। কিন্তু আমার গাড়ি একদম টিপটপ, গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, ডেন্ট নাই, কোনো কিছু নাই, কিন্তু মাইলেজ হয়ে আছে আলহামদুলিল্লাহ 1,20,000 30,000। আপনি যদি হাই মাইলেজের গাড়ি কিনতে আপনার কোনো সমস্যা না হয়, ওই গাড়িটা আপনি কিনতে পারবেন। গাড়ি খারাপ এরকম বলতেছি না, কিন্তু 50,000 মাইলেজের একটা গাড়ি বা 40,000 মাইলেজের একটা গাড়ি আর 1,00,000-1.5 লাখ কিলোমিটার গাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে কোয়ালিটির দিক থেকে। আমি ওইটাই বিলিভ করি। এই জন্য গাড়ি যদি এরকম ডেন্ট পেন্টও থাকে, আমি ওইসব গাড়ি প্রেফার করি রাদার আমি একটা হাই মাইলেজের গাড়ি কিনি। আর প্রাইসের কথা যদি বলি, মানে এই ভিডিওটা করার জন্য হুট করে এই জন্য কেন আসলাম, অনেক সময় আমাদের অনেক কাস্টমাররা আমাকে বলে থাকে যে আপনার প্রাইস অনেক বেশি লাগতেছে, এই গাড়িটা থেকে অন্য জায়গায় এর থেকে আরও কম টাকায় পাচ্ছি। কিছুক্ষণ আগে এরকম একটা ঘটনা ঘটলো, ওইটার জন্যই বেসিক্যালি এটা ভিডিওটা করা। গাড়ির জেনুইন অকশন গ্রেড জেনুইন মাইলেজ দিয়ে যদি কেউ গাড়ি কেনে, আমার সাথে তার হাজারের ডিফারেন্স হবে, লাখের ডিফারেন্স হবে না। সে আর আমি যদি মোটামুটি একই রকম প্রফিট করে থাকি, হাজারের ডিফারেন্স হবে। সে হাজারটা হয়তো বা বললাম তো নট মোর দেন 30,000, এর বেশি হওয়ার সুযোগ নেই। তারপরেও যদি হয়ে থাকে, তার মানে বুঝতে হবে যে ভাই আমার গাড়ি বা ওনার গাড়িটার মধ্যে কোনো ইস্যুজ আছে, সেটা চেক করে নিতে হবে। আর আমি একটা জিনিস প্রেফার করি, আপনিও কাস্টমার, দিন শেষে আমিও কিন্তু কাস্টমার। আমি অন্য জায়গা থেকে একটা জিনিস কিনতেছি, আপনি হয়তো আমার কাছে একটা গাড়ি কিনবেন, আমি হয়তো অন্য জায়গা থেকে অন্য একটা প্রোডাক্ট কিনবেন। দেখেন, আপনি যদি জেনে বুঝে নেন আমার কোনো সমস্যা নাই, ইভেন আপনারও কোনো সমস্যা হবে না। আমি এরকমভাবে চিন্তা করি, আমি 10 টাকা যদি একটা জিনিস কিনতে চাই, আমার ভিতরে কিন্তু 10 টাকার কোয়ালিটি হিসাব করে আমি জিনিসটা কিনতে চাই। নট অনলি গাড়ি, যে কোনো কিছু। আমি যদি 10 টাকা জিনিস কিনি, সেটা যদি কোয়ালিটির 10 টাকাই হয়, আমার স্যাটিসফ্যাকশান লেভেল কিন্তু ওই পর্যন্তই থাকবে। আমি 10 টাকা জিনিসটা জেনে বুঝে 10 টাকার টাকা দিয়ে কিনতেছি, 10 টাকার কোয়ালিটি জিনিসটাই কিনতেছি। কিন্তু আমি কখনোই এরকম আশা করি না যে আমাকে 15 টাকার জিনিস কেউ সুবিধা করে আমাকে 10 টাকায় দিয়ে দিবে, আমার প্রতি কেউ এত ফেভার করবে না। আবার আমি এটাও চাই না আমি 5 টাকা জিনিস 10 টাকায় কিনতে। সো আমি চাই একটা বেস্ট প্রাইসে, একটা ভালো প্রাইসে একটা ভালো জিনিস কেনার জন্য যতটুকু পসিবল। সো আপনাকে 25 লাখ টাকার দামের গাড়ি কেউ 20 লাখ টাকায় দিবে না ভাইয়া। কেউ এত লস করে মানুষ সেবা করে গাড়ি ব্যবসা কেন, কোনো ব্যবসা করে না। সো আপনি যদি
এরকম ভাবেন যে আপনি অনেক উইন করে যাবেন, 2 লাখ 3 লাখ টাকা লাভে আপনি গাড়ি কিনে ফেলবেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গাড়িতে কোনো সমস্যা আছে। আর এই ভুলটা করার দরকার নেই। আপনি যেই টাকা দিয়ে কিনতেছেন, আপনি যদি জেনে বুঝে নেন যে হ্যাঁ এই টাকায় এই কোয়ালিটির গাড়িটাই মার্কেটে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে, আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করতেছি প্রতিদিনই একটু একটু করে বিভিন্নভাবে আপনার সাথে শেয়ার করার জন্য বিভিন্ন ইস্যুসগুলো। জানি না কাদের কতটুকু হেল্প হচ্ছে, বাট আমি মনে হয় ফোন পাচ্ছি অনেকগুলো, অনেক জায়গায় মেসেজও পাচ্ছি। চেষ্টা করব আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেইলে আরও অনেকভাবে কথা বলার জন্য। সো আপনারা যদি সুযোগ মনে করেন যে আমাদের সাথে কমিউনিকেট করার জন্য ওভার দি ফোনে অথবা আমাদের যে ফেসবুক মেসেঞ্জার প্ল্যাটফর্ম আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকে, আপনি সেখানেও সহজে যোগাযোগ করতে পারেন, সেটাতে আমি আরও কুইক রেসপন্স করতে পারি। আর ইউটিউব চ্যানেলটাতে আপনারা চাইলে একটু এটাতে সাবস্ক্রাইব হয়ে থাকতে পারেন, সো দ্যাট আমাদের যে কোনো ধরনের আপডেটগুলো আমরা সেখানে দিয়ে দিই। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নতুন কোনো গাড়ি বা ইউনিক কোনো কিছু আসলে বা কোনো ইস্যুস থাকলে আমি আবার নতুন করে আপনার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।